উপস্থাপনা চলাকালীন সামনে যখন সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোনকে পেয়েছেন, উনি উপস্থাপনা করতে করতে বলেছেন আমি কি নমিনেশন পাবো। এটা একেবারে অন্যায়। উপস্থাপক স্টেজে দাঁড়িয়ে বলবে আপনি কি আমাকে 2 লাখ টাকা দিবেন, আপনি কি আমাকে গাড়ি কিনে দিবেন, আমি কি এটা পাবো, আমি কি এটা পাবো না। আমার কাছে এটা একদম মনে হয়েছে, আমি বাংলা ভাষা শব্দটা ব্যবহার করি, কিন্তু এটা ছ্যাঁচড়ামি। রাষ্ট্র আপনার নিরাপত্তাকে, আপনার জানমালকে রক্ষা করবে, কিন্তু আমরা যে ধরনের পরিস্থিতিতে চলে গিয়েছিলাম, আমাদের নিরাপত্তা, আমাদের জানমাল থেকে শুরু করে আমাদের কাজকর্ম সব কিছু যাদের হাতে ক্ষমতা আছে তাদের অনুগ্রহের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। সরাসরি যদি রাজনীতি করেন কোনো অসুবিধা নেই, ফারুক সরাসরি রাজনীতি করেছেন, কিন্তু আমি যদি দেখতাম যে উনি কোনো একজন বড় সড়ো রাজনীতিবিদের সাথে সাথে ঘুরছেন কবরী আপা, তাহলে তো সেই শ্রদ্ধাটা আমার হতো না। রাজনীতি ব্যাপারটাই তো নাগরিকদের জন্য, তাই নাগরিকদেরকে অবশ্যই রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, কিন্তু এই রাজনৈতিক সচেতনতা বই পড়ে শেখে না। নাগরিকরা রাজনৈতিকভাবে সচেতন হয় শাসকের শাসনের মধ্যে দিয়ে। সে যদি একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় থাকে, অথবা ধরেন যদি গণতন্ত্র নাও থাকে, চীনের মতো জায়গাতেও, সেখানেও কিন্তু রাজনীতি আছে একটা। যেই দেশের নাগরিক সেই দেশের রাজনীতি সম্পর্কে শেখে আসলে প্রতিদিন, কেননা তার শাসক তার সঙ্গে প্রতিদিন ইন্টারঅ্যাক্ট করে। আপনি যখন একটা সরকারি অফিসে যান, আপনি যখন একটা সুবিধার জন্য যান, আপনি যখন কোনো একটা অধিকার পেতে যান, আপনি কিন্তু একজন রাজনীতিবিদেরই মুখোমুখি হন, কারণ তার রাজনীতি পুরোটাকে নিয়ন্ত্রণ করে। ফলে আমার মনে হয় যে রাজনৈতিক সচেতনতা খুবই জরুরি, কিন্তু এই সচেতনতা কি সঠিক হচ্ছে কিনা এটা মনিটর করা উচিত। এই ব্যাপারটি হয়েছে গত 20 বছরে, বা আমি বলবো গত 25 বছরে। আপনি যদি স্বাধীনতার পরের সময়টাতে দেখেন, তাহলে দেখবেন আমাদের শিল্পী, সাহিত্যিক, লেখক তারা খুবই রাজনৈতিকভাবে সচেতন ছিলেন এবং সক্রিয় ছিলেন। বেইলি রোডে যে নাটক হতো, সেই নাটকগুলি অধিকাংশই ছিল রাজনৈতিক স্ক্রিপ্ট। এমনকি বিদেশি যে নাটকগুলি এখানে মঞ্চস্থ হতো, সেখানেও রাজনৈতিক একটি বক্তব্য, সামাজিক বক্তব্য থাকতো। এই ব্যাপারটা ধীরে ধীরে কমে গিয়েছে। এর কারণ হচ্ছে আমাদের শাসক শ্রেণী ধীরে ধীরে অগণতান্ত্রিক হয়ে উঠেছে। এখন শিল্পী, সাহিত্যিক এরা মূলত স্বাধীন পেশায় থাকে। আপনি তো নাটকের অভিনেতাকে চাকরি দিতে পারেন না, আপনি কতজনকে চাকরি দেবেন, তাই না? পৃথিবীর কোথাও অভিনেতা অভিনেত্রীরা ঠিক মানে অধিকাংশ চাকরি করে না, কিছু কিছু করে। কেউ কেউ হয়তো একটা টিভি স্টেশনে পেইড আর্টিস্ট, কেউ হয়তো কোনো একটা ফিল্ম কোম্পানির পেইড আর্টিস্ট, কিন্তু যারা নাম করেন তারা কিন্তু আসলে এরকম পেইড আর্টিস্ট হিসেবে কোথাও থাকেন না। এখন এদের তো স্বাধীন পেশা, তাই রাজনৈতিক যে অবস্থা এবং সমাজে যে গণতন্ত্র কিংবা অধিকারের যে প্রাপ্তি, এই বিষয়গুলি করে কি তাদের পেশাকে আক্রান্ত করে। ধরেন একজন শাসক, আপনার সাথে তার কথার মিল হলো না বলে সে আপনার অভিনয় বন্ধ করে দিচ্ছে, সে আপনাকে কোথাও কাজ করতে দিচ্ছে না, সে আপনাকে একটা অলিখিত বাধা সব জায়গায় দিচ্ছে। রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আপনি দাওয়াত পাচ্ছেন না, যদিও আপনি বাংলাদেশের সেরা শিল্পী, সেরা গায়ক বা যে কোনো দেশের, তাহলে তারা করে কি ভয় পায়, কারণ এটা তো তার রিজিকের উপরে হাত। এই রাষ্ট্র এই ধরনের কঠিন আচরণ করতে শুরু করে, তখন প্রত্যেকেই সেই কঠিন আচরণকারীকে খুশি করতে চায়। কারণ আমি একটা ধরেন সেলফি তুললাম, আমি পাশে দাঁড়ালাম, তাহলে অনেক জায়গাতে কাজটা সহজ হয়ে যায়। অনেক জায়গায় গিয়ে আর বলতে হয় না যে না উনি আমার উপর খুশি আছেন। তো আপনি দেখবেন যে এই ঘটনা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে। মেক্সিকোতে গণতন্ত্র যখন ছিল না, দেখা গেছে যে শিল্পীদেরকে প্রেসিডেন্টের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হয়েছে। আমাদের এখানে একসময় খুবই বদনাম ছিল একজন প্রেসিডেন্টের, যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম আমরা যখন ছাত্র, প্রেসিডেন্ট এরশাদ। আমরা তখন মনে করতাম যে অনেক শিল্পী তার সঙ্গে ঘনিষ্ঠ বলে অনেক সুবিধা পান। এটা সত্যতা যাচাই করার কোনো সুযোগ আমাদের কখনো হয় না, আমরা কিন্তু একেবারেই ছাত্র। কিন্তু আমরা শুনতাম সারাক্ষণ যে অমুক বঙ্গভবনে দাওয়াত পায়, তমুক প্রেসিডেন্টের সঙ্গে গান গাইতে। না, এক ধরনের হতাশা তৈরি হতো যে যাকে আমি এত ভালোবাসি, যার গান শোনার জন্য আমি অস্থির হয়ে যাই, যার নাচ দেখার জন্য আমি টেলিভিশন সেটের সামনে বসে থাকি, উনি আমাদের গণতন্ত্রের পক্ষে বা আমাদের অধিকারের পক্ষে কথা না বলে এমন একজনের সাথে হাসি খুশি আচরণ করছেন, তাকে তো আমরা পছন্দ করি না। এই জিনিসটা শিল্পীদের জন্য একটা ডাইলেমা হয়ে দেখা দেয়, কারণ একদিকে সে তার রুটি রুজি বাঁচাতে চায়, আরেকদিকে যদি এই কাজগুলি না করে তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য আমি বলবো যে এটার জন্য রাজনীতি দায়ী, শিল্পীদের আসলে দায় কম। রাজনীতি যদি শিল্পীকে শিল্পী হিসেবে বিবেচনা না করে আমার দল তোমার দল এইভাবে হিসাব করে তো হবে না। আপনি যার গানটা শুনে আমার ভালো লাগছে
সে কোন দলের এটা বিবেচনা করা উচিত নাকি গানটাকে বিবেচনা করা উচিত। তা আমার দরকার হচ্ছে ভালোটাকে বেছে নেওয়া। তো সেটা না করে আমি যখন দলীয়ভাবে সবাইকে বিবেচনা করতে শুরু করি তখন তো আমি এটার জন্য দায়ী। দীর্ঘ সময় যদি গণতন্ত্র না থাকে, যদি শিল্পীদের দেনা পাওনা থেকে শুরু করে সবকিছু অগণতান্ত্রিকভাবে হয়, তাহলে এটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়। এবং আমি বলবো যে এখানেও শিল্পীদের এই বিষয়টিকে বেশি গুরুত্ব না দিয়ে বরং দেখা উচিত যে আমরা সিস্টেমটা পরিবর্তন করতে পারছি কিনা। অর্থাৎ এই যে অনুকম্পা পাওয়া বা কাছে আসা কিংবা নিজেকে হঠাৎ করে বিপ্লবী প্রমাণ করার চেষ্টা করে যদি কোনো লাভ না হয় তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রায় সময় এগুলো করে অনেক লাভ হয়, এবং লাভ হয় বলে যার গুণগত মান একটু কম থাকে অথবা যার নানান ধরনের অসুবিধা থাকে তিনি অধিকতর এই কাজগুলি করতে শুরু করেন। সবাইকে গিয়ে এটা বলার চেষ্টা করেন না যে আমি একজন খুব ভালো অভিনেতা, বরং তিনি বলবেন যে আমি কিন্তু আপনার পক্ষে কথা বলেছিলাম। কিন্তু এটা কিন্তু আসলে কোনো প্রয়োজন নাই। আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশের অধিকাংশ জনপ্রিয় শিল্পী কোন পক্ষের আমরা কিন্তু কখনো জানি না। রাজ্জাক আপনি যদি বলেন ওনার রাজনৈতিক অবস্থান আসলে কি ছিল আমরা জানি না, কিন্তু নায়করাজ, তাই না, শাবানা, ববিতা আমরা আসলে ওইভাবে জানি না। কবরই সরাসরি রাজনীতি করেছে। সরাসরি যদি রাজনীতি করেন কোনো অসুবিধা নেই, ফারুক সরাসরি রাজনীতি করেছেন। কিন্তু আমি যদি দেখতাম যে উনি কোনো একজন বড় সড়ো রাজনীতিবিদের সাথে সাথে ঘুরছেন কবরী আপা, তাহলে তো সেই শ্রদ্ধাটা আমার হতো না। তা আমি মনে করি যে শিল্পীদের যদি রাজনীতিতে আসতে হয় সরাসরি আসা উচিত, আর যদি তারা তাদের রাজনৈতিক সচেতনতা প্রমাণ করতে চান তাহলে যেটা ঠিক সেটার পক্ষে কথা বলা উচিত। আপনি ফেরদৌস আমার খুব প্রিয়, কিন্তু আমি এই জিনিসটা পছন্দ করি নাই যে ইলেকশনের আগে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি কত ধার্মিক, ইলেকশনের আগে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি কত রাজনীতিবিদ। নর্মালি উনি মুজিব কোড পড়তেন না, কিন্তু হঠাৎ উনি এটা পড়তে শুরু করলেন এবং সেইখানে একটা লোগো লাগিয়ে দিলেন। এবং আমার কাছে যেটা সবচেয়ে বেশি অপ্রীতিকর মনে হয়েছে, উপস্থাপনা চলাকালীন সামনে যখন সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোনকে পেয়েছেন, উনি উপস্থাপনা করতে করতে বলেছেন আমি কি নমিনেশন পাবো চলচ্চিত্র পুরস্কারে। এটা একেবারে অন্যায়। উপস্থাপক স্টেজে দাঁড়িয়ে বলবে আপনি কি আমাকে 2 লাখ টাকা দিবেন, আপনি কি আমাকে গাড়ি কিনে দিবেন, আমি কি এটা পাবো, আমি কি এটা পাবো না। আমার কাছে এটা একদম মনে হয়েছে, আমি বাংলা ভাষা শব্দটা ব্যবহার করি, আমি জানি যে এটা দুঃখ পাবে ও, কিন্তু এটা ছ্যাঁচড়ামি, এটা আসলে সাহস এবং এক ধরনের আমি বলবো যে অবস্থানও একটা ব্যাপার। আপনি কতটুকু নিতে পারবেন তা আপনি জানেন। যখন কেউ অত্যাচারী হয়, যখন কেউ আপনার কণ্ঠরোধ করতে চায়, যখন আপনি দেখেন যে আপনার কোনো সহশিল্পী কিংবা আপনার প্রতিবেশী কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে বা প্রতিবাদ করার জন্য আক্রান্ত হচ্ছে, মানুষ তখন অনেক কিছু চিন্তা করে। আপনি এখানে যে বসে আছেন আমি কিন্তু জানি না আপনার উপরে কতজন নির্ভরশীল, আমি কিন্তু জানি না আপনি কাকে কাকে টাকা পাঠান, আমি কিন্তু জানি না আপনার কালকের বাজারটা কিভাবে হবে, আপনি জানেন। এখন মানুষ তো ওই অবস্থান থেকে সিদ্ধান্তটা নেয়, এবং যে কারণে শিল্পীরা অধিকাংশই কিন্তু আসলে দিনমজুরের মতো। যত বিরাট শিল্পী হোক, কনসার্ট না হলে তার আয়টা বন্ধ হয়ে যায়, স্টেজ শো না হলে তার আয়টা বন্ধ হয়ে যায়। আমাদের মিডিয়া কিন্তু শিল্পীদেরকে ওরকম বিরাট অঙ্কের টাকা দেয় না, আপনি খুব ভালো করে জানেন। তো এখন যদি রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়, একজন শিল্পী এমনি তো ঘরে বসে আছে, হয়তো কোনো পক্ষে নাই, কিন্তু তার শোগুলো সব বন্ধ, স্টেজ শো হচ্ছে না, তো সে কিন্তু এই জন্য অনেক সময় চুপ করে থাকে। বা ধরেন সে অন্য পক্ষে কথা বলেছে, স্টেজ শোতে উঠেছে, আরেক পক্ষে সে তার স্টেজ ভেঙে দেওয়ার জন্য, তাকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে। এই যে ছোট লোকিটা শুরু করেছে কিন্তু রাজনীতিবিদরা। হ্যাঁ, এবং আমি নাম উল্লেখ করে বলতে পারি, এখন আমরা অনেক শিল্পীকে এইভাবে ক্ষতিগ্রস্ত করেছি। তাদেরকে যদি এইভাবে ক্ষতিগ্রস্ত না করতো আমাদের এই রাজনীতিবিদরা, তাহলে বাংলাদেশ আরো অনেকগুলি গান পেত, অনেকগুলি কবিতা পেত, অনেকগুলি মিউজিক ভিডিও পেত, তাই না? এবং এই শিল্পীরা হয়তো ভারতীয় কিংবা অন্য কোনো দেশের সিনেমাতে গান গাইতে। অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা যে আমাদের সমাজের ক্ষতি করে, এটা হচ্ছে সেটার প্রমাণ। এই যে শিল্পীরা যা ঠিক সেটার পক্ষে না থেকে দুভাগে ভাগ হয়ে গেলেন, এর কারণ হচ্ছে অগণতান্ত্রিকতা। দেশে গণতন্ত্র থাকলে, অধিকার থাকলে আপনি নিশ্চিতভাবে জানতেন যে আপনি যদি ন্যায়ের পক্ষে থাকেন, আদালত আপনাকে আশ্রয় দিবে, আপনাকে রাষ্ট্র প্রতিরক্ষা দিবে, রাষ্ট্র আপনার নিরাপত্তাকে, আপনার জানমালকে রক্ষা করবে। কিন্তু আমরা যে ধরনের পরিস্থিতিতে চলে গিয়েছিলাম, আমাদের নিরাপত্তা, আমাদের জানমাল থেকে শুরু করে আমাদের কাজকর্ম সব কিছু যাদের হাতে ক্ষমতা আছে তাদের অনুগ্রহের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছিল। এবং আপনি দেখবেন যে যারা
বিটিভির সামনে দাঁড়িয়ে বিটিভির জন্য অনেক দুঃখ করেছে। আপনি দেখবেন যে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে অনুকম্পা প্রাপ্ত অথবা উপঢৌকন প্রাপ্ত অথবা সুবিধা প্রাপ্ত, এই সুবিধাগুলিকে বাঁচানোর জন্য তারা ওইখানে গিয়ে দাঁড়িয়েছেন বলে আমার ধারণা। তাদেরকে অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের যথেষ্ট আমি বলবো যে ব্যাকগ্রাউন্ড আছে এবং বিবেকও আছে, কিন্তু বিবেকে তালা লাগিয়ে দিলেন কেন? কারণ তারা তো অনুগ্রহ নিয়েছেন। আমি আবারও বলি, যিনি এমপি মাত্র 6 মাস হয়েছে, উনি তো চান 5 বছর থাকতে। যিনি এমপি হন নাই কিন্তু সাথে সাথে ঘুরেছেন, উনি তো এখন আশা করেন যে সামনে একটা কিছু পাবেন, কারণ অনেক ঘুরে ফেলেছেন। কেউ হয়তো চলচ্চিত্র পুরস্কারটা চান আগামীটা, কেউ হয়তো মহিলা আসনে এমপি হবেন বলে ভাবছেন, এবং আপনি যদি লিস্টটা দেখেন ওখানে দেখবেন অধিকাংশই নমিনেশন পেপার কিনেছিল। আপনি যখন এমপি হয়ে গেছেন অন্যায়ভাবে ভোট ছাড়া, তখন আপনি তো এটাকে বাঁচানোর চেষ্টা করবেন, না হলে পরে আপনি যে আপনার সমস্ত বিবেক জলাঞ্জলি দিয়ে একটা ভোটবিহীন নির্বাচনে আপনি কোট পরে আপনি হয়ে গেলেন, এটা করতে গিয়েছে।